25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে গোটা বিশ্বের রবীন্দ্রপ্রেমী মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয় উত্তর কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। শহরের নানান প্রান্তে অনুষ্ঠিত হয় রবীন্দ্র জন্ম উৎসব, প্রদর্শনী, একাধিক অনুষ্ঠান। এই সময় রাঙামাটির দেশ কবির হাতে গড়া শান্তিনিকেতনেও পর্যটকদের ভিড় বাড়ে। সারা বছর ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পাওয়া রবি তীর্থে পর্যটকদের আনাগোনা লেগে থাকলেও 25শে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিনটিতে উৎসবের মেজাজ থাকে শান্তিনিকেতনে। 25শে বৈশাখ শান্তিনিকেতনে রবীন্দ্র জন্মোৎসবের সাক্ষী হতে চাইলে কি কি দেখবেন, কিভাবে ঘুরবেন, জানতে দেখতে থাকুন পুরো ভিডিও। 1268 সালের 25শে বৈশাখের পুণ্য লগ্নে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের জন্মদিন শান্তিনিকেতনে প্রথম পালিত হয়েছিল 1910 সালের 25শে বৈশাখ। সেটি ছিল 49তম জন্মদিন। এরপরে 1911 সালে তাঁর 50তম জন্মদিন মহা আড়ম্বরে পালিত হয়েছিল শান্তিনিকেতনে। সে বছর রাজা নাটকের মধ্যে দিয়ে আম্রকুঞ্জে রবীন্দ্র জন্মোৎসব পালিত হয়। তখন নাচ, গান, কবিকে সংবর্ধনার মাধ্যমে তাঁর জন্মদিনের অনুষ্ঠান হতো। আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল খোদ কবির উপস্থিতি। 1936 থেকেই শান্তিনিকেতনে 25শে বৈশাখের বদলে বাংলা নববর্ষের দিন রবীন্দ্র জন্মোৎসব পালন শুরু হয়। প্রচণ্ড গরমের জন্য 25শে বৈশাখের আগেই গরমের ছুটি দেওয়ার চল শুরু হয় শান্তিনিকেতনে। 1936 সাল থেকে সেই জন্যই পয়লা বৈশাখ নববর্ষে কবিগুরুর জন্মদিন পালনের রীতি শুরু হয়। সে বছর ছিল কবির 75তম জন্মদিন। শেষ জন্মদিন অর্থাৎ 80তম জন্মদিন ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। সেবার কবিগুরু হুইল চেয়ারে বসেছিলেন উদয়ন গৃহে। তার সামনেই সভ্যতার সংকট পাঠ করেছিলেন ক্ষিতিমোহন সেন। শান্তিনিকেতনে ভোর 5টায় গৌড় প্রাঙ্গণে বৈতালিকের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠান। সকালে কবি কণ্ঠ প্রচারিত হয় উদয়ন গৃহ থেকে। সকাল 7টায় উপাসনা গৃহে উপাসনার পর মাধবী বিতানে শুরু হয় জন্মদিনের অনুষ্ঠান। সন্ধে গৌড় প্রাঙ্গণে আবার উৎসবে মাতে আশ্রমিক ও পড়ুয়ারা। এই অনুষ্ঠানের ফাঁকেই আপনি দেখে নিতে পারেন এই জায়গাগুলো। কাচ মন্দির, তিনি আমার প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি। মহর্ষির জীবনের এই মর্মবাণীটি আজও অনুরণিত হয় শান্তিনিকেতনের ব্রহ্ম মন্দির বা উপাসনা গৃহে। ব্রহ্ম উপাসনা করার জন্য এই মন্দির স্থাপন করা হয়। মন্দিরের শিলান্যাস ঘটেছিল 1890 সালের 7ই ডিসেম্বর। প্রতি বছর পৌষ মেলার সূচনা এখানে 7ই পৌষের উপাসনার মাধ্যমেই হয়। সাপ্তাহিক উপাসনার পাশাপাশি অনুষ্ঠান বিশেষেও উপাসনার আয়োজন হয় এই মন্দিরে। ছাতিমতলা, শান্তিনিকেতনের প্রাণ কেন্দ্র বলা হয় ছাতিমতলাকে। রবীন্দ্র জীবনীকারদের বিভিন্ন লেখা থেকে জানা যায়, রায়পুরের জমিদারের নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে সেখান থেকে ফেরার পথে এই ছাতিমতলায় অল্পক্ষণের জন্য বিশ্রাম নিয়েছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। ছাতিমতলাকে মহর্ষির সাধনা বেদিও বলা হয়। তাঁর স্মৃতিক্ষেত্র হিসেবে শান্তিনিকেতনের অন্যতম দর্শনীয় স্থান এটি। আশ্রম প্রতিষ্ঠার পর থেকে দীক্ষা দিবসের অনুষ্ঠান হয়ে আসছে ছাতিমতলায়। পৌষ উৎসবের সূচনাও এখান থেকেই। রবীন্দ্র ভবন মিউজিয়াম, রবীন্দ্রনাথের ব্যক্তিগত সংগ্রহ নিয়ে সাজানো এই মিউজিয়াম। দেশ বিদেশ থেকে প্রাপ্ত বিভিন্ন সম্মান এখানে রয়েছে। একই সঙ্গে রয়েছে একটি গ্রন্থাগার। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাস বাইরে থেকে দেখা যেতে পারে। সাধারণ রক্ষীরা ভিতরে প্রবেশের অনুমতি দেন না, তবে অনুমতি থাকলে বেশ কিছুটা হেঁটে হেঁটে ঘোরা যেতে পারে। একা ঘুরলে কিছুটা সুবিধা হয়। খোয়াই বা সোনাঝুরি হাট, সকাল থেকে এই হাট বসে, কিন্তু বিকেলের দিকেই লোক সমাগম বাড়ে। এখান থেকে আদিবাসীদের হাতে তৈরি নানান জিনিস কিনতে পারেন।
পোশাক থেকে নানান ধরনের সাজগোজের ঘর সজ্জার সামগ্রী পাওয়া যাবে। পাশাপাশি গান শোনানোর ব্যবস্থাও রেখেছেন স্থানীয় বাউলরা। এছাড়াও দেখে নিতে পারেন কলা ভবন, কোপাই নদী, সুরুল জমিদার বাড়ি, কঙ্কালীতলা, গীতাঞ্জলি রেল মিউজিয়াম। 1921-এ বিশ্বভারতীর আনুষ্ঠানিক প্রতিষ্ঠার বর্ষে রবীন্দ্রনাথ স্মরণ করিয়েছিলেন, আমাদের শান্তিনিকেতন আয়তনে ছোট, কিন্তু সমস্ত নিউ ইয়র্কের চেয়ে অনেক বড়। রাঙামাটির পথে পথে এই দেখার মাধ্যমেই শান্তিনিকেতনের রবীন্দ্রনাথ আর রবীন্দ্রনাথের শান্তিনিকেতনকে আপনি আবিষ্কার করতে পারবেন নতুন রূপে। আর এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।